অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাই, যিনি আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী হিসেবে এই পরিশ্রমকে সমৃদ্ধ করেছেন। তো এই পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মতামত এবং মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি বাবু মেধস ব্যানার্জি। মেধস ব্যানার্জি দাদা, আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। মেধস ব্যানার্জি দাদা কি আছেন? মিউট রয়েছে। মেধস ব্যানার্জি, মেধস কুমার ব্যানার্জি মিউট রয়েছে। এবার শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। আচ্ছা, সবাইকে নমস্কার, গুড ইভিনিং। আমার খুব বলতে ইচ্ছা করছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। আজকে এখান থেকে এই লেসনটা আরো একটু বেশি করে শিখলাম। জ্যোতিষ সম্রাট ডক্টর কেচিপাল গুরুজির আজকের আমরা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের যে জ্যোতিষ প্রবন্ধ প্রতিযোগিতা, তারই ধারাবাহিকতার পর্যালোচনা চলছিল। এখন আমাকে যিনি উপস্থাপনা করছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় দাদা, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই সুযোগটুকু দেওয়ার জন্য আরো আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি এর আগেও যখন আমরা গুরুজির বাড়িতে শিক্ষালোচনায় যখন অংশগ্রহণ করেছিলাম, তখন আমি সেখানেও একটি কথা দ্ব্যর্থহীন ভাবে বলেছিলাম যে 100 বছরেও একজন ডক্টর কেচিপাল আর এদেশে আসবে না। তার সান্নিধ্যে যতবার যাই ততবার নতুনত্ব কোনো কিছু জানার, সেখান থেকে লেসন নেওয়ার জন্য চেষ্টা করি। তো তার যে উদারতা, তার যে মহানুভবতা, সেটা যারা তার সান্নিধ্যে গিয়েছেন, আমার নতুন করে আর এখানে বলার কিছু নাই। শুধু একটি কথা আমি প্রথমেই বলতে চাই যে প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা জ্ঞানের আলোর সঞ্চালন করে। এটা খুব চমৎকার একটি সিদ্ধান্ত, কিন্তু এটা যদি অনলাইন না হয়ে অফলাইনে হয় কম্পিটিশন গুলা, তাহলে আরো শ্রীবৃদ্ধি ঘটবে। এই জন্য আজকে যখন দাদা বা 13 তারিখ 13/8/2025 যখন এবং বুধবার এটা ঘোষণা করেছে যে আজকে আমার ব্যস্ততা থাকে, সাধু সঙ্গ বিভিন্ন জায়গায় একটু যাওয়ার সুযোগ হয় আপনাদের আশীর্বাদে। তারপরে আজকে আমি টাইমটা শুধু রাখছি যে না, আপনাদের কাছ থেকে যে জ্ঞান আহরণ করব, বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র। আমি এত বেশি আবেগ ইমোশন হয়ে যাচ্ছিলাম, আমি আবেগী হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে আবুল হোসেন সাহেব ভাইয়ের যে মূল্যবান কথা, বা অন্যরা আরো সুন্দর সুন্দর কথা বলছেন। গুরুজি প্রথমেই যে স্বাগত বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মাঝে তিনি সমস্ত কিছুই পরিষ্কার করেছেন। তারপরেও যে 13/8/2025 এই যে 3 সংখ্যা, আসলে বৃহস্পতি আমাদেরকে, ভাবছিলাম যে এখান থেকে কোনো কিছু যারা আজকে অংশগ্রহণ করবে তাদের আজকে মোটামুটি, বিশেষ করে জুপিটার ইন্ডিকেটস লাক অ্যান্ড প্রসপারিটি, যে বৃহস্পতি ভাগ্য এবং সমৃদ্ধিকে নির্দেশ করে। তো যারা আজকে এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছেন তাদের ভাগ্য খুব সহায়। বিশেষ করে আমার কথা কি শোনা যাচ্ছে দাদা? বিশেষ করে যে হিয়তে হি মতিস্তাত হীনই সহ সমাগমত সমস্ত সমতা মিতি বিশিষ্ট বিশিষ্টিতম, হীন সঙ্গে হীনয় সমের সঙ্গে সম, উচ্চ শনে উচ্চমতি সন্দেহ নয় কোনো। এই যে উচ্চ সঙ্গ, মহতের সান্নিধ্য লাভ, এটা অবশ্যই আমাদের মানে আগামী দিনে আমাদেরকে যে সমৃদ্ধির পথে নিয়ে যাবে, এর বিন্দু মাত্র কোনো সংশয় নেই। আরো আজকে বুধবার, কেন আজকে গুরুজি এই বুধবার আপনারা ফিক্স করলেন? কারণ মার্কারি তো ইন্ডিকেট করে ইন্টেলিজেন্স এন্ড কমিউনিকেশন।
বুদ্ধি এবং এই যোগাযোগ, এটাকে নির্দেশ করে হচ্ছে বুধ। তো এই যে আজকে বুদ্ধিটা কি, আমরা যে আজকে এখানে আমরা যে বুদ্ধি এবং যোগাযোগ, এই বুদ্ধিটা কি, বুদ্ধিটা কিভাবে আসে? এমনি করে যদি বলা যায় যে দ্য পাওয়ার অফ নেচার সেজ দ্যাট জুডিশিয়াল পাওয়ার ইজ অ্যাকুরেট থ্রু ইন্টেলিজেন্স, যে প্রকৃতির শক্তির বলে যে বিচারিক ক্ষমতা অর্জন হয় সেটাই হচ্ছে বুদ্ধি। প্রকৃতির এখন যে গুরুজির যে বিচারিক ক্ষমতা, এই একটু আগে শুনছিলাম যে জ্যোতিষ ঈশ্বরের আলো। আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে নামাজ যখন আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি হচ্ছে নামাজে চলে গেলেন। এই যে এই কানেকশনটাও আমাদের খুব দরকার কিন্তু, কারণ আমাদের হচ্ছে যদি ঈশ্বরের সাথে, ঈশ্বরের আলো বলা হয়েছে, গড মানে আই অফ গড, এই জায়গাটাকে যদি আমরা নক করি না, তো এই যে ইয়োগা ইজ দ্য কানেকশন বিটুইন দ্য হিউম্যান বিং এন্ড দ্য ডিভাইন বিং, এই যে মানব সত্তার সঙ্গে ভগবান সত্তার সংযোগটা হচ্ছে মানুষকে মহতের দিকে ঠেলে নিয়ে যায়। বিশেষ করে মাঝে মাঝে দেখি গুরুজি যখন কথা বলেন আবেগ হয়ে তার চোখে জল চলে আসে। আমি কতবার দেখেছি হঠাৎ করে আবেগ হয়ে গেছে, তার চোখ দিয়ে চোখ গড়িয়ে জল চলে আসছে। তো এই যে ঈশ্বরের সাথে সংযোগ, তা না হলে কোনো মানুষ সে উন্নত থেকে উন্নতরের দিকে কখনো যেতে পারে না। আর একবার সে যেখানে যদি ওই জায়গাটাই সে যেতে পারে না, তার আর এই জগতে ক্ষুদ্রতা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমাদের যেমন আজকে 6টায় শুরু হয়েছে, এই 6 সংখ্যা আমাকে বলছিল, আমাকে যখন আমি গুরুজির সকালে সান্নিধ্যে গিয়েছি আমাকে বলছিল জাস্ট 6টায় কিন্তু শুরু হবে। তো এই 6 সংখ্যা কেন? বিশেষ করে এই যে শুক্র, এই যে 6 সংখ্যা, শুক্র হচ্ছে বিশেষ করে মানে ইন্ডিকেট লাভ এন্ড বিউটি, এই যে প্রেম এবং সৌন্দর্যকে নির্দেশ করে। ফলে আজকের যারা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছি আমরা, নিশ্চয়ই আমাদের সেই ঈশ্বর প্রেম, গুরু প্রেম, এগুলো এবং আমরা সৌন্দর্য, আমরা যেন ভালো মানুষ হতে পারি অ্যাটলিস্ট, অর্থাৎ এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের খুব দরকার। বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে আমরা যে যুগে আমরা প্রবেশ করেছি, এই একবিংশ শতাব্দীতে আমরা প্রবেশ করেছি, এখানে দেখছি যে হানাহানি, মারামারি, কাটাকাটি, যে শিক্ষকের গলায় জুতোর মালা পরাচ্ছে, এই জিনিসটা তো আমরা চাই না ভাই। আমরা এই জায়গা থেকে উত্তরণ করতে চাই। এই জন্য একেবারে একজন প্রপার মানুষ হিসাবে সমাজকে যেন আমরা ভালো কিছু দিতে পারি, সেটা হোক জ্যোতিষ, সেটা হোক ডাক্তার, সেটা হোক ইঞ্জিনিয়ার, কিন্তু এর পিছনে যেন একটা জিনিস সবসময় আমরা মাথায় রেখে, সেটা একটা ভালো মানুষ। এই জিনিসটা আমাদের সর্ব অগ্রে রাখতে হবে। এবং সেই ভালো মানুষ যদি হতে হয় না, তার জন্য ঈশ্বরের সাথে কানেকশনটা আমাদের খুব দরকার। একটু আগে আমার মা সারদা দেবীর কথা খুব মনে পড়ছিল। তার একটি উক্তি আমাকে খুব মানে মানে টাচ মাই হার্ট, আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। সেটা এরকম ছিল, ডোন্ট বি হ্যাপি হোয়েন পিপল প্রাইজ ইউ, ডোন্ট বি স্যাড হোয়েন পিপল ক্রিটিসাইজ ইউ, রিমেম্বার কোয়াল নেভার বিকামস আ ডায়মন্ড অ্যাজ পিপল সে। মা সারদা বলছেন যে লোকে প্রশংসা করলে তুমি খুশি হয়েও না, লোকে নিন্দা করলে তুমি দুঃখ পেও না, মনে রেখো লোকের কথায় কয়লা কখনো হীরা হয় না। তো আমার গুরুজি হচ্ছে সেই হীরা। তার কি সমালোচনা করতে পারি? তাকে সমালোচনা করতে গেলে তো আমাকে সেই পর্যায়ে পৌঁছাতে হবে। আর আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি, তিনি বললেন ফুল স্টপ নাকি হচ্ছে দশমিক ইত্যাদি ইত্যাদি। আমি যে তার সমালোচনা করব, আমার সেই জ্ঞানের পরিধি তো অত বিস্তারিত নয়। বিশেষ করে আমি জানি তিনি হচ্ছে কুম্ভ লগ্নের জাতক, কুম্ভ রাশির জাতক। তাই এই শনি কি নির্দেশ করে আমাদের? সাটার্ন ইন্ডিকেটস ডিসিপ্লিন এন্ড রেসপন্সিবিলিটি। শনি আমাদের শৃঙ্খলা এবং দায়িত্ববোধকে নির্দেশ করে। একটু আগে বলছিল যে টাইম এর প্রতি যে পাংচুয়াল, যে সময় মতো ক্লাসে অংশগ্রহণ, মানে সময় মতো যোগদান, এই যে আমি শিখেছি, আমি যতবার তার কাছে যাই, তার যে এই যে সময়ের প্রতি যে তার দায়িত্ব,
আমাকে সত্যি আমি মাঝে মাঝে মনে করি যে আমি এর থেকে কিভাবে উত্তরণ করব। আমি যে অলস, আমার ভিতরে যে অলসতা আছে, আমার ভিতরে যে বিশৃঙ্খলা আছে, তাকে দেখে এগুলো শিখি। যে শনি আমাদেরকে যে শৃঙ্খলা এবং দায়িত্বকে নির্দেশ করে, সেটা আমি গুরুজির সান্নিধ্যে যতবার যাই, আমি তাকে দেখে মানে অনুভব করার চেষ্টা করি যে আমার এখান থেকে প্রোগ্রেস করা দরকার। এই শিক্ষাটা আমাদের প্রত্যেকে গ্রহণ করা উচিত, কারণ আমরা চিরকাল এখানে থাকবো না, এটা মাথায় রাখতে হবে। জগতে আসছি, কিছু না কিছু করতে হবে আমাদের। এই জন্য একজন একজন হচ্ছে কি বলে, একজন দার্শনিকের কথা পড়ছিলাম, লাইফ ইজ এ শর্ট টাইম ব্রোড ফ্রম ডেথ, সো অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ টু লিভ অন আর্থ, ইউ শুড থিঙ্ক গুড থটস অ্যান্ড ডু গুড ডিড। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া অল্প একটু সময়। তাই পৃথিবীতে যতদিন আমাদের থাকতে হবে, ততদিন ভালো চিন্তা এবং ভালো কাজ করতে হবে। আমি গুরুজিকে দেখে আমার খুব বলতে ইচ্ছা করছে, কেবা সাজাইল রূপ ত্রিভুবন যিনি, পুষ্প গুঞ্জা শিখি পুচ্ছ চূড়ারো টালনি, চরণে নুপুর দিলা তিলক কপালে, চন্দন চর্চিত অঙ্গ রত্নহার গলে, আহা মরি মরি কি রূপ মাধুরী, ভুবন মোহন রূপ কি দিব তুলনা। এই মানুষটা শুধু আজকে সুবর্ণ জয়ন্তী না, আমরা জন্ম জয়ন্তী তার মানে শত 100 বছর এই জন্ম জয়ন্তী যেন আমরা পালন করতে পারি, এটা ঈশ্বরের কাছে আমি সর্বদা প্রার্থনা জানাই। আমি ক্ষুদ্র মানুষ, আমি জানি না আমার আবেগ, আমার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করবেন কিনা। আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান আমাদের গুরুজির জন্য এমনি করে এই মানব সেবার জন্য অন্তত শতঊর্ধ্ব ভগবান তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। তার যে কীর্তি, অক্ষয় কীর্তি, কীর্তিঞ্জস্ব সজীবতী, তার যে অক্ষয় কীর্তি, এটা আমাদের জগতের জন্য একটা অবিস্মরণীয়। আমরাই ধন্য, আমরা তার সান্নিধ্য পাচ্ছি, এটা আমাদের কাছে কি বলবো, এটা আমাদের পরম পাওয়া, পরম সৌভাগ্য। তাই আমি আর বিশেষ কিছু বলতে চাই না। যারা অনেক গুণীজন এখানে আছেন, অনেক বিদগ্ধ জন এখানে আছেন, শুধু অনলাইনে নয়, আমরা অফলাইনেও এই কম্পিটিশনটা আমরা অনলাইনেও করতে চাই। পরিশেষে একটি কথা বলতে চাই, ঘরের ছেলের মুখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। তেমনি আমাদের ঘরের ছেলে আমাদের গুরুজি, তার হচ্ছে দীর্ঘ জীবন, এমনি করে তার যে এই অমৃত বিন্দু আমাদের প্রতিনিয়ত দিচ্ছেন, এবং তার যে জ্ঞান, তার কাছ থেকে যে জ্ঞান নিয়ে আমরা আগামী দিনে আমরা সমাজ সেবার কাজে নিয়োজিত করতে পারবো। এমনি করে সকলের যারা আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, প্রত্যেকের একেবারে সুন্দরময় জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। সকলকে নমস্কার। হরে কৃষ্ণ। তো অসংখ্য কৃতজ্ঞতা। তুমি এত ব্যানার্জি দাদা, এত আবেগপূর্ণ এবং মনোগ্রাহী, হৃদয়গ্রাহী বক্তব্য, মূল্যবান পরামর্শ আমাদের অডিয়েন্সে তুলে ধরার জন্য তা আমি দাদাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমি একটি পরিচয় জানতে চাই, হুয়াওয়ে রিও L01, আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন। হুয়াওয়ে রিও L01, আপনার কাইন্ডলি আপনার পরিচয়টা দিন, আমরা আসলে আপনাকে চিহ্নিত করতে পারছি না, নাম লেখা নেই। শোনা যাচ্ছে না, মিউট আছে মনে হয়। নমস্কার স্যার, আমি শক্তিময়ী হীরা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনি বোধহয় ইতিপূর্বে ক্লাসে যোগদান করেননি, এর জন্য আপনার চেহারাটা আমাদেরও পরিচিত। আপনি কাইন্ডলি নামটা লিখে নেবেন, ধন্যবাদ। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি চিনতে পেরেছি। আমরা এখন গুরুজির অনুমতিক্রমে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে স্যার, একটা বিশাল অডিয়েন্স আমাদের সামনে, যাদেরকে নিয়ে আপনি যাত্রা শুরু করেছেন, একটা নতুন ব্যাচ 50+, এবং আগামীতে
এর ধারাবাহিকতায় দিন 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 আমাদের যে সমৃদ্ধ হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, তাদের একটা বিরাট ভূমিকা রাখতেছেন এই নতুন ব্যাচ। তো আমরা নতুনদের কাছ থেকে কিছু কথা শুনবো আজকের এই আলোচ্য সূচির বিষয়ে, এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ খুবই সংক্ষিপ্তভাবে মতামত দিবেন। আমাদের গুরুজির যে এই আয়োজন আপনাদের কেমন লাগছে এবং আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, কারণ এর সুফল ভোগ করবেন এই ব্যাচ, তারপরে ব্যাচ পরবর্তী যতগুলা ব্যাচ আসবে সবাই সেই সুফল ভোগ করবেন। তো আমি প্রথমেই নারী শিক্ষার্থী সোহানা আহমেদ, আপনি সংক্ষিপ্ত ভাবে আপনার মতামত ব্যক্ত করবেন এবং প্রস্তুত থাকবেন পার্থ সারথীতে। জি স্যার। জি, আসসালামু আলাইকুম সবাইকে। নমস্কার প্রিন্সিপাল স্যার। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমার মতে শিক্ষা শুধু বইয়ের পাতা নয়, এটি একটি আলোর প্রদীপ যা অন্ধকার ভেদ করে আমাদেরকে পথ দেখায়। তো সত্যিকারের শিক্ষক সেই যিনি শুধু জ্ঞান দেন না, বরং জীবনের দিশা দেখান। তো আমাদের ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার সে জীবনের দিশা আমাদেরকে দেখানো শুরু করেছেন। আমরা খুবই গর্বিত যে আমরা এই প্রতিষ্ঠানের একটি মানে ক্ষুদ্র হিসাবে এখন সংযুক্ত হতে পেরেছি আপনাদের সাথে। আর আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় স্যার প্রিন্সিপালের যে 50তম জন্মদিনের যে একটা আয়োজন। তো এটা শুধু জন্মদিন নয়, এটি একটি জ্ঞানের, উদারতার এবং মানবিকতার এক অনন্য উৎসব। কারণ স্যার তার জীবনের অমূল্য সময় আমাদের মতো শিক্ষার্থীদের জন্য উজাড় করে দিয়েছেন। তিনি বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে প্রমাণ করেছেন প্রকৃত শিক্ষা কখনো অর্থের বিনিময় নয়, বরং ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ তিনি শুধু জ্যোতিষ বিদ্যা নয়, এটার সাথে আমাদেরকে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সবকিছুই আমাদের হাতে তুলে দিচ্ছেন, যাতে আমরা আলোর পথ দেখে এগিয়ে যেতে পারি। তো আর আর এই বিশেষ দিনে তিনি সূচনা করেছেন একটি ট্রাস্টের, যা ভবিষ্যতের অসংখ্য শিক্ষার্থীর জন্য হবে একটি জ্ঞানের প্রদীপ। তার সাথে আমাদের হাতে উনি তুলে দিয়েছেন ক্লাসের শুরুতেই আমাদের প্রত্যেকের হাতে হাতে ওনার বইগুলো চলে এসেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত একটি মানে অমূল্য সম্পদ, অমূল্য উপহার, যা একজন শিক্ষকের পক্ষ থেকে সবচেয়ে বড় ভালোবাসার উপহার। আমরা সবাই প্রার্থনা করি স্যার যেন সুস্থ, দীর্ঘায়ু ও আনন্দময় জীবন কাটান। তার জ্ঞানের আলো, উদার হৃদয় এবং অনুপ্রেরণাময় পথ চলা আমাদের জীবনে চিরকাল আলোর দিশা হয়ে থাকুক। ধন্যবাদ স্যার, আপনি আমাদের জীবনে সত্যিকারের পথ প্রদীপ। নমস্কার। ধন্যবাদ সোহানা আহমেদ। আসলে আমি বলতে চাই গুরুজির সাথে যেটুকু আমার পথ চলা, এই যে বিনা বেতন এবং অর্ধ বেতন এবং এই পদক চালু করা, এটা কিন্তু একটা মাইলস্টোন। আর 2025-26 শিক্ষার্থীদের আগমনের পরপরই যেহেতু এটা শুরু হয়েছে, আপনারা সেই বিষয়ে গর্বিত হতে পারেন যে আপনাদের সময় থেকে সেটা শুরু হয়েছে। এটা এই মাইলস্টোন, এখান থেকে যাত্রা শুরু। তো এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি পার্থ সারথী দে। পার্থ সারথী দে, আপনি প্রস্তুত? আর যদি কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ বলুন আপনি। স্যার নমস্কার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, গুরুজি আছেন, আপনি বলুন। আমাদের সিনিয়র যারা আছেন সবার প্রতি আমার প্রণাম, স্যারদের প্রতি প্রণাম, সকলের প্রতি প্রণাম। স্যারের, প্রিন্সিপাল স্যারের এই যে মহান উদ্দেশ্য, আমাদের আগের যে মহাপুরুষরা ছিলেন যারা এই পৃথিবীর জন্য, সমাজের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করে আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, স্যারের এই উদ্যোগটাকে আমি সেই ত্যাগের মতোই দেখতেছি। স্যারের এই উদ্যোগের মাধ্যমে আমরা যারা আছি, এই যে ঘরে বসে খুব ভালোভাবেই জ্যোতিষশাস্ত্রটা শিখতে পারতেছি, এটা অন্য কোথাও আমার মনে হয় না হচ্ছে। তো এর জন্য স্যারের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমরা যারা এই যেই অবৈতনিক, অর্ধবৈতনিক, অবৈতনিক যে ব্যাপারটা, এইখানে আমি আশা করব যারাই এটার যোগ্য বা এটার দাবিদার, শুধু তারাই এর জন্য অ্যাপ্লিকেশনটা করবেন। আর আমরা যারা আছি সবাই যেন, মানে যার প্রয়োজন নাই সেও যাতে এটার জন্য অ্যাপ্লাই করলো এরকমটা যাতে না হয়। এবং গুরু, জ্যোতিষ বিদ্যা একটা গুরুমুখী বিদ্যা। তো গুরু দক্ষিণা না দিলে কোনো বিদ্যাই, মানে গুরুমুখী বিদ্যাগুলা সম্পূর্ণ হয় না। তো সেখানে যারা এটার প্রকৃত দাবিদার তারাই আবেদন করবেন,
সেই আশা ব্যক্ত করে স্যারদের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ পার্থসারথী। যদিও আপনি একটি কথা বলেছেন যে যারা যোগ্য তারাই যেন এই অবৈতনিক এবং অর্ধবৈতনিকটা পায়। দেখুন, আমরা যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আবেদন গ্রহণ করেছে, কিন্তু সংখ্যাও বলেনি, এমনকি নামও কিন্তু বলেনি। আগামীকাল বা হয়তো শনিবারে যার যার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে যাবে যে কে অবৈতনিক হচ্ছেন আর কে অর্ধবেতনে পাচ্ছেন। কারণ হচ্ছে কি, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেই জায়গাটিকে তুলে এনে এই জনসমাজে আমরা সেটিকে হাইলাইট করতে কখনোই চাইনি। বিশেষ করে এটি কিন্তু জরিপ হয়েই গেছে। আপনারা ইতিপূর্বে এই যে শীটগুলো দেখলে বুঝতে পারবেন যে অর্ধবেতনে কারা যাচ্ছেন, কারা পূর্ণ অবৈতনিক যাচ্ছেন, এমনকি উচ্চতর ব্যাচে কারা বিশেষ করে এই অর্ধবেতনে এবং পূর্ণ ফুল মানে ফ্রিতে যারা যাচ্ছেন, সবার শীট কিন্তু 4টি আমার কাছে রয়েছে। তো আপনারা আবেদন করেছেন, এটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নিজ উদ্যোগে মনে করেছে যে এটি কখনো এই সভা সমাবেশে প্রকাশ করা ঠিক নয়, তাই নামটি আপনাদের এখানে তুলে ধরা হয়নি। তো এটিকে যার যার কাছে চলে যাবে এবং এটি বিচার করা হয়েছে। বিচার বিশ্লেষণ করে যেটি মনে করেছে সেটি কিন্তু রিজার্ভ করে নেওয়া হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ পার্থসারথী দে। নীরজ স্যার, এবার। হ্যাঁ, ধন্যবাদ গুরুজিকে, পার্থসারথী দে আপনাকেও ধন্যবাদ। নতুনদের মধ্যে যে কথা বলতে চান হ্যান্ড রাইজ করুন, না চাইলে আমরা আপনাদের ব্যাচের সর্বজ্যেষ্ঠ মানে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থী শ্রী নারায়ণ চক্রবর্তীর কাছে তার মূল্যবান মতামত আশা করি। আমি যেহেতু গুরুজির কথা, আমি প্রথমে গুরু প্রণাম মন্ত্র দিয়ে আমি শুরু করতে চাই। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। আমি এই জন্য আমি কিছুদিন পূর্বেও আমি কোনো কিছু সম্বোধন না করে আমি গুরুজির সম্বন্ধে একটা ফজলুল হকের একটা ঘটনা বলেছিলাম। এটা কি আমি যদি অবৈধ সেই কথাটা আমি পুনশ্চ বলতে পারি। সেই কথাটা এই জন্য বলবো কারণ এটা বলার আমার আগ্রহটা খুব বেশি। কারণ আমি সবকিছু বিবেচনা করে আমি একটা জিনিস দেখেছি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে মূল যেটা ফাউন্ডেশন, সেখানে কিন্তু আমি সেই দিকটাই দেখি। আপনার নাম দিয়ে, আপনার কর্ম দিয়ে, আপনার অ্যাটিটিউড, সমস্ত কিছু থেকে আমি দেখেছি। সেই জন্য আমি নামের পাশে সেটা বুঝেছিলাম যে একে ফজলুল হকের ঘটনা। ফজলুল হক সেটা তিনি যখন ছোট অবস্থায় যখন এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষার সময় বা বিশেষ করে তখন এন্ট্রান্স পরীক্ষা ছিল, এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার সময় তখন তিনি পরীক্ষা দিতে হলে গেল। যে পরীক্ষা দিয়ে আসার পরে বাবা তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এসএসসি পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা দিয়েছো, তোমাদের কতজন? বলছে আমরা টোটাল 200 জন। 200 জনের মধ্যে আমরা এই কতজন, যদি 100 জন পাশ করে তো সেখানে আমি পাশ করব। তারপর যখন বললো যে 150 জন পাশ করে সেখানেও আমি পাশ করব। তো যখন 10 জন পাশ করে সেখানে আমি পাশ করব, সর্বশেষে বলল যদি একজন সেখানে পাশ করে, তিনি কিন্তু 5 থেকে 7 মিনিট সেটা চুপচাপ ছিলেন। তারপরে বললেন সেটা আপনারই ছেলে দি ফজলুল হক। সেই জন্য আমি বলছি আমার এই যে ডক্টর কেসি পল, উনার পূর্ণ নামটা বলবে, আমি সেটা দি কেসি পল হিসাবে আমি ট্রিট করি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে এবং সবাইকে অনুরোধ করছি যেন এই দি হিসাবটাই যেন ওনার রাখে। সেখানে আপনি দেখেন সুলেমান বাদশার কাহিনীও আছে, ডক্টর সুলেমান বাদশার কাহিনীও আছে। সুলেমান বাদশা কিন্তু 500 বছর জীবিত ছিলেন। 500 বছর পর্যন্ত উনি এমন একটা লাঠি দিয়ে দিয়েছিলেন যাতে সবাইকে কন্ট্রোলে রাখতেন। উনি সবাইকে কন্ট্রোলে রাখতেন।
সবাইকে কন্ট্রোলে থাকতো, সেই কন্ট্রোল রেখে এখন দেখেছি সবাই কিন্তু কন্ট্রোলে আছে, একই ছায়া তলে হেমালিনের বংশীবাদকের মতো সবাই পেছন দিকে ছুটে। তার কারণ হলো তার কোয়ালিটি, সমস্ত কিছু দেখে কোয়ালিটি। আর উনার আমি আর বেশি সময়টা নষ্ট করতে চাই না। আমি চাই যে আসন্ন যে জন্মদিনে, আমাদের গুরুজির জন্মদিনে, যে যাতে শুভ সুন্দর এবং সুস্বাস্থ্য ওনার কামনা করে এবং উপস্থিত সকলের সুখ শান্তি নিরাপত্তা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। এবং আমি আরেকটু প্রার্থনা করছি, আমার একটু পূজাটা টাইম হয়ে গেছে, আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয় আমি পুজোতে চলে যেতে পারি। হ্যাঁ গুরুজি, হয়তো আপনার কথা খেয়াল করেছেন নিশ্চয়ই। এই যে ব্যাঙ্গালোর স্টেট নেম, ব্যাঙ্গালোর এফিশিয়েন্ট স্টেট হচ্ছে কর্ণাটক। নাও KAR। তো অসংখ্য ধন্যবাদ নারায়ণ চক্রবর্তী মহাশয়কে। আপনার তারা থাকলে আপনি, যেহেতু গুরুজি খেয়াল করেননি, আপনি কর্ণাটক স্টেট হলো লিড নিতে পারেন। ডিস্ট্রিক্ট ইন তো আমি একটা বিষয়ে অনুরোধ করব, আমরা যারা উচ্চতর বেচের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, এর মধ্যে গুরুজির কাছে যারা আবেদন করেছেন তো করেছেনই, তারপরে এই উন্মুক্ত প্ল্যাটফর্মে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান, গুরুজি আমরা কি এখন লটারিটা দিয়ে দিতে পারি বিষয় ভিত্তিক, এবং যারা উন্মুক্ত অ্যাটেন্ড করতে চান তারা এই পেয়ে গেলেন, তারপর তারা বিষয় ভিত্তিক আলোচনায় যাবেন। তার আগে একজন ব্যক্তির একটু বক্তব্য না নিলে, তার অনুমতি না নিলে মনে হয় আমাদের এটা পূর্ণতা পাবে না। তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি যদি অনুমতি দেন যে আমরা এই বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতায় আমরা নামবো, তাহলে আমরা নামতে পারি, তখন আমরা লটারি সিস্টেমে সাবজেক্ট দিতে পারি। তার আগেও একটু বলে রাখি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুধু নয়, এ যাবৎকালে অনলাইন জ্যোতিষ শিক্ষায় যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র 2025-26 নতুন ব্যাচ বাদে যারা আছেন তারাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, এবং সাবজেক্ট এখনই লটারির মাধ্যমে দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী যার যার লটারি অনুযায়ী সাবজেক্ট লিখে নিতে হবে। 1000 শব্দের মধ্যে আপনাদের প্রবন্ধ পেতে হবে। যদি স্বপন কুমার চক্রবর্তী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি যদি অনুমতি দেন। এটা কবে জমা দিতে হবে? এখনই 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে মেইলে আপনার এই 1000 শব্দের মধ্যে মানে প্রবন্ধ লিখে মেইল করে পাঠাতে হবে। সে মেইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। আপনারা সাবজেক্ট নেবেন কিনা, যে নেবেন সে হাত উঁচু করলে সবাই অ্যাপ্লিকেশন জমা দিতে পারে। আমার কাছে অ্যাপ্লিকেশন সম্ভবত 8-9 সবাইকে লিখতে হবে স্যার। হ্যাঁ, সবাইকে লিখতে হবে স্যার। 3, 4, 5, 6, 7, 8, 9 জন অ্যাপ্লিকেশন করেছেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তারপরেও এখানে যারা উপস্থিত আছেন, যদি যারা বিশেষ করে প্রাথমিক ব্যাচ শেষ করেছেন, অনলাইন শিক্ষার্থী শুধুমাত্র 25-26 নতুন ব্যাচ ব্যতিরেকে সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। স্যার নারায়ণ চক্রবর্তী মহোদয় বোধহয় উনি একটা আপনার অনুমতি চাইছিলেন, ওনার বোধহয় পূজার সময় হয়ে গিয়েছে লিভ নেওয়ার জন্য, আপনি খেয়াল করেন? হ্যাঁ, খেয়াল করেছি। ধন্যবাদ ওনাকে এবং অসংখ্য কৃতজ্ঞতা, উনি যেহেতু পূজার কাজে থাকবেন। আমি কি পারবো? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। তাহলে আমার নামটা লিখে নিয়ে। হ্যাঁ লিখেছি, আপনি থাকেন। এখনই আমরা প্রতিযোগিতায় যাব। আশা করছি যে স্বপন কুমার চক্রবর্তী বাবু আছেন। হ্যাঁ আছি স্যার। হ্যাঁ, আপনার আমি কি কিছু বলবো স্যার? হ্যাঁ, আপনার অনুমতি প্রার্থনা করছি যে বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতায় আমরা নামতে পারি কিনা, এবং এইটার বিশেষ করে সমালোচনা যেটি আমি শুনতে চাচ্ছি, যে ফুল স্টপ হয়ে যাবে নাকি দশমিক থাকবে, বা এটি করলে ভালো হয় না খারাপ হয়, আসলে তাদের যে জ্ঞান আমরা কেড়ে নিচ্ছি কিনা, বা তাদের যে এই জ্যোতিষশাস্ত্রের বিদ্যা যেটি রয়েছে সেই গুপ্ত বিদ্যা আমরা আসলে নিয়ে আমরাই ওখান থেকে শিখতে চাচ্ছি কিনা, এইটি তাদের জন্য কোনো ফাঁদ পেতেছি কিনা, এগুলো আপনার বক্তব্যের মাধ্যমে আপনি তুলে ধরবেন। এবং
বিশেষ করে এই আপনার মতামতের উপর নির্ভর করে আমরা লটারি পদ্ধতিতে যাব এবং সেই অনুযায়ী বিষয়গুলো দেওয়ার পরে বাকি সবার কথাই আমরা শুনবো এখানে। বিশেষ করে আমাদের টিটু দাস স্যার আছেন শুধু ত্রিপুরা থেকে, তারপর দেবদাস কার্জি বাবু কলকাতা থেকে, তারপর সুবীর মহন্ত বাবু সহ সকলে যারা আছেন প্রত্যেকের কথা আমরা শুনবো। তো এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসবেন স্বপন কুমার চক্রবর্তী। শ্রদ্ধেয় স্বপন বাবু, কুমার আপনি চক্রবর্তী। যেতে পারেন, স্যার আপনাকে অনুমতি দিচ্ছে, আপনি যেতে পারেন। হ্যালো, নমস্কার। আজকের অনুষ্ঠানের সম্মানিত শিক্ষাগুরু ডক্টর কেসি পাল স্যার এবং বিএনএস এর আপনার সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ও সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যারা নতুন বেচ আছেন তারা এবং আমার সাথী যারা আছেন তারা সবাই 2025 এবং 2026 শিক্ষাবর্ষের চলমান সকল স্তরের জ্যোতিষ শিক্ষা কোর্স থেকে দরিদ্র মেধাবী জ্যোতিষ শিক্ষার্থীদের অবৈতনিক এবং অর্ধ অবৈতনিক সুযোগ দেওয়ার জন্য যে বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা সুসম্পন্ন করার উদ্দেশ্যে আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। এখানে আমরা কিছুদিন পূর্বে দেখেছি কিভাবে জ্যোতিষ শিক্ষার্থীদেরকে সম্মানিত করা হয়েছে এবং উনার বাসায় আমরা কিভাবে সম্মানিত হয়েছি, এটা আমার মনে হয় আমাদের যারা উনার বাসায় গিয়ে সম্মানিত হয়েছি এটা আমাদের চিরকাল মনে থাকবে। তো আমি উনার পরিকল্পনার কথাগুলো এত কাছে থেকেও আপনার মানে জানতে পারি না। আমার এই জন্য উনার প্রতি আমার হিংসা হয়। সবাই কিন্তু ভালো ভালো কথা বলছেন, কিন্তু আমি একটু করে হিংসা হয় উনার, কারণ উনার মতন আপনারা কেউ হতে চাইবেন না। কারণ কেসিপাল একজনই, কেসিপাল কিন্তু আর দ্বিতীয় জন হবে না। উনার থেকে আপনারা বড় হতে পারেন কিন্তু কেসিপাল হতে পারবেন না। কেসিপাল একজনই ব্যক্তি। যেমন ধরেন আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসলে উনি একজনই ব্যক্তি, আপনার শিল্পী জয়নুল আবেদিনের কথা বললে উনিও একজন ব্যক্তি, তারপরে আপনার নজরুলের কথা বললে উনিও একজন আপনার মানে ব্যক্তি। এগুলোর আর বিকল্প হয় না, দ্বিতীয় জন হয় না। সেরকম আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও একজন, এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিও আপনার ওটানি একজন। এইভাবে কেসিপাল হওয়ার চিন্তা ভাবনা করবেন না। আমার অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা কেসিপালকে হিংসা করেন এবং হিংসা করে কেসিপাল থেকে আরো অনেক বড় হয়ে যান, তাহলে কিন্তু কেসিপাল খুশি হয়ে যাবে। এটা হচ্ছে যে আমার প্রথম নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা আমি যেটা আপনার মানে বলতে চাই, উনার কাছ থেকে তো আমরা অনেক কিছু আপনার মানে পেয়েছি, এখন আমরা কি দেব সেটাই আমাদের আপনার মানে দেওয়ার পালা। আমি এখানে যারা আপনার মানে বক্তব্য দিয়েছেন অনেকের বক্তব্য আমি একটু একটু করে নোট করেছি। স্যারের সব কথাগুলো আমি আপনার শুনেছি, আপনারাও শুনেছেন। স্যারের কথাগুলোর মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। বিষয়ভিত্তিক ব্যাপার ছিল, টিভির কথা ছিল, পত্রিকার কথা ছিল, এগুলো আমি আর পুনরায় উল্লেখ করতেছি না। এখানে বিএনএস এর কথা আসছে, ইন্ডিয়ান কলেজ অ্যান্ড অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজির কথা আসছে, 1000 শব্দের কথা আসছে, রাষ্ট্রীয় জ্যোতিষ মেন্ডেল অ্যাস্ট্রোলজিতে পুরস্কারের কথা আসছে এবং এখানে মেধাবীদের কথা বলেছেন, কাজেই প্রাইজ মানির কথা বলেছেন। কেন লেখা আপনার মানে উনি চান সেটা ব্যাখ্যা করেছেন। আর ফুল স্টপ এবং দশমিকের কথা বলেছেন, এখানে ফুল স্টপের কোনো প্রশ্নই আসবে না, এটা দশমিকের প্রশ্নই আসবে। এবং এখানে যে উনি দুইজন লোকের কথা বলছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন, সুজন পাল এবং তন্ময় রায়, উনাদের জন্য আমার শুভকামনা এবং আশীর্বাদ রইল। শিক্ষকদের মধ্যে থেকে আপনার কেউ যে অংশগ্রহণ করবেন না সেটা আপনার যে জয়ন্ত স্যার ক্লিয়ার করেছেন,
এটা খুবই ভালো কাজ করেছেন। জয়ন্ত স্যারকে অসংখ্য ধন্যবাদ। জয়ন্ত স্যারের সাথে সাথে নীরজ স্যারও থাকতে পারবেন না, আমি বলবো টিটু স্যারও থাকতে পারবেন না, এবং সুবি স্যারও থাকতে পারবেন না। এই 4 জন বাদ দিয়ে বাকিরা আপনার মানে এখানে অংশগ্রহণ করার সুযোগ দিবেন। ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাইও আপনার অনেক কথা বলেছেন, উনার কথাগুলো আমি নোট করেছি, উনি আমার কথা বলেছেন, এই জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং নীরজ স্যার বলেছেন যে প্রতিযোগিতা চান কিনা, অবশ্যই প্রতিযোগিতা চাই। জয়ন্ত স্যার স্বাগত জানিয়েছেন, এই জন্য জয়ন্ত স্যারকেও আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং জয়ন্ত স্যারের কথার মাধ্যমে 3 ধরনের সুযোগের কথা একেবারে পরিষ্কার ভাবে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখানে মেধস ব্যানার্জি স্যার, উনিও আপনার বক্তব্য করেছেন, উনার বক্তব্যের মধ্যে মহত্বের কথা এসেছেন এবং বুধবারের কথা এসেছেন, ঈশ্বরের আলোর কথা বলেছেন, মার্কারির কথা বলেছেন, শুক্রবারের কথা বলেছেন, সৌন্দর্যের কথা বলেছেন, কুম্ভ রাশির জাতক হিসেবে স্যারকে অনেক কথা বলছেন, জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়, এই কথাগুলো বলেছেন। তো কাজেই সেখানে অনেক কথা যেখানে চলে আসছে সেখানে আমার আর তেমন বলার কিছু নেই। তবে আমি অবশ্যই অনুমতি দিচ্ছি এবং আশা করতেছি যে এটা অবশ্যই একটা শুভযোগ, শুভ লক্ষণ, এবং এটা অবশ্যই আমার কোনো ধরনের কোনো আপত্তি নাই। এবং নতুন বেজের কে আরো একটু হিংসা হয় যে জয়ন্ত স্যার, টিটু স্যার এবং কেসিপাল স্যারের প্রতি এরকম একটা হিংসা হয় যে আমি দেখেছি নতুন বেজে যারা আছে তারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তাদেরকে যেভাবে ক্লাস দেওয়া হচ্ছে, এটা একটা ক্লাসেই আপনার মানে জীবনের অনেক কিছু আপনার মানে শেখানো হয়ে যায়। যেমন আমি নতুন আপনার মানে ক্লাসদের গুলো আমি দেখেছি ভিতরে আপনার উনাদেরকে আপনার মানে যে ভাবে পড়ানো হয়েছে, উনাদেরকে প্রথমেই ক্লাসে আপনার গ্রহের তুঙ্গস্থ শিখানো হয়ে গেছে, গ্রহের নিঃস্থ শিখানো হয়ে গেছে, উনাদের মূল ত্রিকোণ শিখানো হয়ে গেছে, উনাদের কোন গ্রহের কোথায় দৃষ্টি দেওয়া হয় সেটা শিখানো হয়ে গেছে, এবং উনাদের চর স্থির দ্ব্যর্থক এগুলো শিখানো হয়ে গেছে, অগ্নি পৃথিবী বায়ু জল এগুলো শিখানো হয়ে গেছে, লগ্ন থেকে হয় কিভাবে হয় এগুলো শিখানো হয়ে গেছে, রবির কথা বলা হয়েছে, চন্দ্রের কথা বলা হয়েছে, এগুলো বোধহয় আমরা 20টা ক্লাসও পাই নাই। এজন্য একটু হিংসা হচ্ছে যে মানে আপনারা নতুন বেজদেরকে যেভাবে আপনার মানে শিক্ষাটা দিচ্ছেন তারা কি বুঝতেছে আমি ঠিক জানি না, তবে আমি মনে হয় যেন আপনারা তাদের জন্য একজন রাধা হাঁস হিসাবে মানে আবির্ভূত হয়েছেন, এবং তাদের সৌভাগ্য যে আপনাদের মতন স্যার পেয়েছেন এবং আপনারা গড গিফট এই জিনিসগুলো আপনার তাদেরকে দিচ্ছেন। এখানে নতুনদের মধ্যে 2-1 জনে এমন বক্তব্য রেখেছেন যে আমরা কিছু পঞ্জিকা পাই নাই, কিছু আপনার বই পাই নাই। আমি বলবো যে এখানে কোনো বইয়ের দরকার নাই, কোনো বইয়ের দরকার নাই, কোনো বই আপনাদের লাগবে না। আপনারা যদি 60টা ক্লাস করেন আপনার কোনো পঞ্জিকা, কোনো বই, কোনো কিছুর দরকার হবে না। আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনারা সবাইকে টপকে আপনারা অন্তত জয়ন্ত স্যারের আরো অনেক উপরে, স্যারেরও উপরে চলে যেতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি। এবং আমার কাছ থেকে যে পরামর্শ আপনার মানে চেয়েছেন আমি সাদরে গ্রহণ করছি এবং নতমস্তকে আপনার স্বীকার করে নিচ্ছি। আপনি অবশ্যই চালু করেন, এটাতে কোনো রকমের বাধা নাই, কোনো রকমের অসুবিধা নাই, এবং কোনো রকমের কারো কোনো ক্ষতি হবে না। এটা সবার মঙ্গল হবে এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনারা সবাই জানেন যে দেখুন ওই যে বয়সের কথা ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব বলেছেন, তো এই বয়সে যেভাবে উনি নোট করেছেন একটু দেখুন। আমারই তো যেমন ওনার আমার প্রতি হিংসা হচ্ছে, নতুনদের প্রতি হিংসা হচ্ছে যে আমরা জানাইনি, কিন্তু উনি যে ফাঁকে কোন সময় শিখে নিচ্ছেন
যে নতুনদের ক্লাসের ভিতর নেই সেখান থেকে উনি ডুব দিয়ে শিখে নিচ্ছেন, আসলে আমারও কিন্তু হিংসা হচ্ছে। কিন্তু একটি কথা আমি এ জায়গায় একটু না বলে পারছি না, সেটি হচ্ছে যে উনি যে কথা বলেছেন যে জয়ন্ত স্যার, টিটু স্যার, নীরজ স্যার, সুবীর মহন্ত স্যার যোগদান করতে পারবেন না। আমি বলবো যে আমিও যোগদান করব আপনাদের সঙ্গে প্রতিযোগিতায়। প্রয়োজনে আমাদের এই শিক্ষক মন্ডলীর লেখাটা আপনাদের জন্য সুবেনিরে আমরা যে 12ই নভেম্বর যে প্রোগ্রাম করতে যাচ্ছি ওই প্রোগ্রামে তখন আপনারা দেখবেন আমরা প্রতিযোগিতায় কিন্তু সত্যিকার অর্থে আমরা অংশগ্রহণ এই জন্য করছি যে পরবর্তীতে আপনার লেখাটা দেখে নেবেন, আপনাদের প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষকরা আপনাদের প্রতিযোগিতায় অন্তরায় হচ্ছে না। যদিও মনের কথাটি বলতে চেয়েছিলাম না, কিন্তু এখানে কিন্তু আমিও অংশগ্রহণ করছি, আমিও টপিকস নিব আজকে লটারির মাধ্যমে, সেই টপিকসের পরে আমিও কিন্তু লিখব। তো প্রতিযোগিতায় ছাত্রদের নাম এই আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি বলেছি যে ওনার মতামত সাদরে গ্রহণ করা হবে, তো আমি এটি গ্রহণ করলাম, কিন্তু আমরা লিখব। এটি হচ্ছে এই অনুমতিটা চেয়ে নিচ্ছি যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব স্বপন কুমার চক্রবর্তী যদি অনুমতি দেন তাহলে আমরা কিন্তু এই 5 জন আমরা লেখার জন্য ঝাঁপিয়ে পড়বো। এবং ঠিক আছে স্যার, ঠিক আছে, লেখেন লেখেন, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, লেখেন। স্যার আমি কিছু কথা বলতে চাই স্যার, একটু পরে 1 মিনিটের ভিতরে টপিকস দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা নিতে চাই, সবার কথা শুনবো, আমরা সবার কথা নিব। টিটু দাস ত্রিপুরা, আপনি আছেন? স্যার ক্ষমা করবেন, একটু পরে বলছি, আধা ঘন্টা পরে, একটু ব্যস্ত। ওকে, ক্ষমা করেন আমার। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা নীরজ বাবু আমরা তাহলে লটারিটা চালু করি নাকি? হ্যাঁ স্যার, লটারিতে চলে যাই স্যার। আগে বিশেষ করে আপনারা সবার বক্তব্য আগে নিতে পারেনি, আমরা লটারিটা শেষ করি, কারণ ওখানেই কিন্তু টপিকসের ভিতরে আলোচনা আসবে আপনাদের। তো আমাদের বিশেষ করে হাত জাগিয়ে অনুমতি দিতে হবে। প্লাস হচ্ছে নীরজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, জে কে দেব বাবু আপনারও দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনাদের যিনি যিনি হাত উঁচু করবেন তাদের কিন্তু লিখতে হবে আগে নামগুলো, সেই অনুযায়ী লটারি আমরা এক একজনের নাম ধরে নিয়ে নিব। তো নিয়ে, যদিও আমার কাছে এখানে নাম আছে যে এর ভিতর কে কে উপস্থিত আছেন একটু বললে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। সেটি হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী বাবু আছেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেব আছেন, তারপরে হচ্ছে কিশোরী মোহন মন্ডল আছেন, তারপরে দেবদাস কার্জি বাবু আছেন, হ্যাঁ প্রণাম, সাধন চন্দ্র বণিক আছেন, তারপর নীরজ কান্তি রয় স্যার আছেন, টিটু দাস বাবু আছেন। আচ্ছা, বাকিরা মিউট করে দিন না। তারপরে মানস রায় ঠাকুরগা আছেন, তনুশ্রী হালদার আমি দেখেছি আছেন, তাছাড়া জয়ন্ত কুমার দেব স্যার আছেন, সুভাষ চন্দ্র রায় আছেন, তারপরে হৃদয় নন্দী বাবু আছেন, মনোহরণ মানে হৃদয় নন্দী মানে হৃদয়হরণ বাবু আছেন, সুবীর মহন্ত স্যার আছেন, তারপরে প্রসেনজিৎ চক্রবর্তী আছেন, সুবল মালাকার আছেন, তারপরে প্রসেনজিৎ পোদ্দার আছেন কিনা আমি দেখিনি এখনো। প্রসেনজিৎ পোদ্দার আছেন? আছে, আচ্ছা আছেন। তারপর প্রদীপ কুমার মন্ডল উড়িষ্যা আছেন, হিমাংশু কুমার মিত্র আছেন, সুজন কুমার পালো আছেন, সুরভি বিশ্বাস আছেন, সুব্রত কুমার মল্লিক আমি দেখেছিলাম আছেন কি? আছেন, হ্যাঁ। তারপরে শ্যামল কান্তি মন্ডল আছেন, তারপরে অনির্বাণ দেব আছেন, মেধস কুমার ব্যানার্জি আছেন, তারপরে বাবুল কুমার দেবনাথ আছেন। এ ব্যতিরেকে আমাদের পুরাতন শিক্ষার্থী যদি কেউ থেকে থাকেন তাহলে এখনই নাম বলতে পারেন, আমি নামটা লিখে নিতে পারি। সুবল মালাকার লেখেন স্যার। হ্যাঁ লিখেছি তো, সুবল মালাকার তো বললাম, সুবল মালাকার বললাম না আমি এইমাত্র? না বলেন নাই স্যার। হ্যাঁ বলেছি, 15 সিরিয়ালে সুবল মালাকার লিখেছি। আচ্ছা। আর কেউ আছেন আমাদের পুরাতন শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এমন কেউ আছেন? নাম বলা হয়েছে আর কেউ আছেন কি? স্যার আমারটা নেন স্যার। কি নাম? দেবদাস কার্জি। হ্যাঁ নিয়েছি তো, নাম তো বললাম আপনার। দেবদাস কার্জি বলা হয়েছে তো? দেবদাস কার্জি বাবু আছেন তো? দেবদাস কার্জি বাবু নাই স্যার, নাম বলেন নাই। হ্যাঁ আছে, 4 নম্বরে বলেছি দেবদাস কার্জি। হ্যাঁ বলছেন, বলা হয়েছে। আর কেউ আছেন কিনা বলেন? নেই।
তাহলে এবার সবাইকে জানাতে হবে, বিশেষ করে হাত জেগে জানাতে হবে যে আপনারা এই বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করবেন কিনা। ফর্ম সবার আমি পাইনি, যে হাত জাগাবেন মনে করব যে হ্যাঁ আপনারা করবেন। স্যার আমি আছি, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। ধন্যবাদ। তাহলে এবার আমি সিরিয়াল অনুযায়ী কিন্তু লটারি দেখুন একটি যেমন পরিবেশ, এটা কিশোরী মোহন বাবু বলতে পারবেন। তাছাড়া আমাদের ওই কি আরে সুভাষ চন্দ্র রায় কই, সুভাষ চন্দ্র রায় বাবু জাদুকর তো দরকার এখানে। সুভাষ দা মানে নেট নাই স্যার। তো প্রদীপ বাবু আপনি আছেন? প্রদীপ কুমার মণ্ডল। এখান থেকে একটি করে তোলা হবে, যার নাম বলা হবে তার জন্য টপিকসটা দেওয়া হবে। টপিকসটা প্রত্যেককে কাগজ কলম হাতে রেখে সঙ্গে সঙ্গে লিখে নেবেন, এবং এই ক্ষেত্রে সহযোগিতা করবেন আমাদের নীরজ কান্তি রয় স্যার এবং জে কে দেব স্যার। সহযোগিতা করবেন যে টপিকসটা দ্রুত লিখে নেওয়ার জন্য। যে নাম্বার 1টা বলেন স্যার, নামটা বলেন। আপনারা একটু দেখুন যে এখানে নাম সিরিয়াল অনুযায়ী আমি দিব, তো সেই অনুযায়ী টপিকসটা লিখবেন, যে যার যার দায়িত্ব, কিন্তু তারপরেও আমাদের স্যাররা সহযোগিতা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন টপিকসগুলো এখানেই কিন্তু রয়েছে, এখান থেকেই একটা তোলা হবে। তো সর্বপ্রথম হচ্ছে রোল নাম্বার 1 স্বপন কুমার চক্রবর্তী বাবু। আপনার দেখুন আছেন? হ্যাঁ আছি। এই যে তোলা হয়ে গেছে স্বপন কুমার চক্রবর্তী। উনি লিখবেন হচ্ছে হস্ত করতল নরম, থলথলে, মধ্যম, শক্ত বা কঠিন। এই হাতের বৈশিষ্ট্য কি? 1000 শব্দের মধ্যে লিখতে হবে। আগামী আজকে বুধবার, আগামী মঙ্গলবারের মধ্যে আমার মেইল নাম্বারে এটি সেন্ড করতে হবে। মেইল নাম্বার হচ্ছে আপনাদের জন্য বোর্ডে লিখে দিচ্ছি, একটু মেইল নাম্বারটা সবাই লিখে নিন। হস্তকরতলে ওটা আবার একটু বলতে হবে স্যার। হস্তকরতল নরম, থলথলে, হস্তকরতল নরম, থলথলে, থলথলে, হ্যাঁ, তারপরে মধ্যম, মধ্যম, হ্যাঁ, শক্ত বা কঠিন, শক্ত অবলিক কঠিন। এই 3 প্রকার হাতের বৈশিষ্ট্য কি? এটি 1000 শব্দের মধ্যে লিখতে হবে। পাঠাতে হবে হচ্ছে KCPAL17@gmail.com। স্যার এটা গ্রুপে দিয়ে দেওয়া হবে স্যার মেল নাম্বার। হ্যাঁ বলেন। বলছি এটা গ্রুপে দিয়ে দেওয়া যাবে স্যার মেল নাম্বারটা? হ্যাঁ গ্রুপে দিয়ে দেওয়া যাবে, অথবা মেল নাম্বারটা সবাই আগে একটু লিখে নিন। এই প্রবন্ধের মধ্যে কিন্তু আপনাদের ইংলিশ নাম, স্পেলিং একেবারে যেভাবে আপনারা দেখতে চান সেটি দিতে হবে। প্রত্যেকের একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু দিতে হবে, এই একই সঙ্গে দিয়ে স্ক্যান করে পাঠাতে হবে। তো স্বপন কুমার চক্রবর্তী প্রথম পেলেন। স্যার জিমেইলে কি এলটা স্যার ছোট হাতের হবে না বড় হাতের হবে স্যার? সব ছোট হাতের হয়। মেইলে সব সময় ছোট হাতের হয়, মেইলে সব সময় ছোট হাতের হয়, বড় হাতের কোনো কারবার নাই। এটা বোঝার জন্য লিখে দিয়েছি যে KCPAL বোঝার জন্য। আর যেহেতু এল যদি ছোট হাতে লিখতাম তাহলে 1 এর সঙ্গে 17 বুঝতে কষ্ট হতো, এই জন্য বড় হাতে লিখে দেওয়া হয়েছে। মেইল নাম্বার কখনোই মানে ইয়ে হাতের হয় না, ওই বড় হাতের হয় না। তো এবার লটারি 2, এই যে দেখুন আমি নিচেই রাখছি, এখান থেকে একটা একটা করে উঠাচ্ছি। রোল নাম্বার 2 হচ্ছে মোহাম্মদ আবুল হোসেন সাহেব। কি স্যার? আপনার হচ্ছে টপিকস হচ্ছে আয়ু রেখা, হৃদয় রেখা, রবি রেখা, স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা ও কর ত্রিকোণের ফলাফল সহ প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করতে হবে। জি স্যার। আবার একটু শুনে নিন। আবার বলতে হবে স্যার। আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, রবি রেখা, স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা ও কর ত্রিকোণের ফলাফল সহ প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করতে হবে।
নাম্বার 3 হচ্ছে কিশোরী মোহন মন্ডল। আপনি লিখবেন হচ্ছে হ্যাঁ স্যার আমি একটা অনুরোধ করতেছি স্যার, ওই যে টোকেনটা লিখছেন স্যার ওইখানে একটা নাম্বার দিয়ে দেন স্যার, 1 2। ও আচ্ছা আচ্ছা, চালায়েন না স্যার, কারণ টপিকগুলো অনেক বড় তো স্যার। হ্যাঁ স্ন্যাপ দিয়ে আবার যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ দিয়ে রাখলাম, সুন্দর। তো জি স্যার, সেটা হইলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে রাখতেছি, আমি নামও লিখে রাখতেছি, আমি দিয়েও রাখতেছি। এবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে কিশোরী মোহন মন্ডল। আপনি লিখবেন হচ্ছে জ্যোতিষ, শিল্পী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ধর্মযাজক, ফাঁসিতে মৃত্যু, অন্ধ ও পাগলের হাতের পার্থক্য কি এবং কেন? জ্যোতিষ, জ্যোতিষীর হাত, শিল্পীর হাত, চিকিৎসকের হাত, ইঞ্জিনিয়ারের হাত, ধর্মযাজকের হাত, ধর্মপ্রচারক নয় কিন্তু ধর্মযাজক, ফাঁসিতে যাদের মৃত্যু হয়, ফাঁসিতে মৃত্যু, অন্ধ ব্যক্তি ও পাগলের হাতের পার্থক্য কি এবং কেন? 1000 শব্দের মধ্যে হতে হবে, কোনো ক্রমেই কিন্তু শব্দ বাইরে যাওয়া যাবে না, লাস্ট সেন্টেন্সটা শুধু বাইরে যেতে পারে। লিখেছেন? হ্যাঁ। এবার রোল নাম্বার 4 দেবদাস কার্জি। দেবদাস কার্জি বাবু আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ লিখুন, কালসর্প দোষ কি? কালসর্প দোষ কি? এইবার রাহুর বামাবর্তে এবং রাহুর ডানাবর্তে গ্রহগণ থাকলে কালসর্প দোষের পার্থক্য কি তা বিশ্লেষণ করতে হবে। রাহুর বামাবর্তে এবং রাহুর দক্ষিণাবর্তে অর্থাৎ ডান আবর্তে। হ্যাঁ নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এই যে এই হরোস্কোপ ধরেন, এই রাহু এর ডান আবর্ত হচ্ছে এই, আর এখানে রাহু থেকে যদি বাম আবর্তে কালসর্প দোষ হয়, কালসর্প দোষ শুধু হইলেই হবে না, রাহুর দক্ষিণাবর্তে অর্থাৎ ডান আবর্তে যদি সকল গ্রহগণ থাকে তাহলে কি হবে, আর রাহুর বাম আবর্তে যদি সকল গ্রহগণ থাকে তাহলে কি হবে, তার বিশ্লেষণ চাই 1000 শব্দের মধ্যে। রোল নাম্বার 4 দেবদাস কার্জি বাবু। আমি বলেছিলাম যে এই পরীক্ষা মানে এই প্রতিযোগিতা 10টি পরীক্ষার সমান হবে। বিবেচনা করে দেখেন, আপনাদের 6 দিন লেখার সময় দেওয়া হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে কিন্তু লেখা দিতে হবে। আপনারা কি দেখে লিখলেন, কোথা থেকে লিখলেন, কিভাবে শুনলেন আমরা জানি না। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জুরি বোর্ড সিদ্ধান্ত নেবে, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এমনকি আপনাদের উপস্থিতির মধ্যে 300 শব্দের আবার উপস্থিতিতে সরাসরি লাইভে কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 5 জনকে এই ট্রফি, তারপর বই এবং হচ্ছে আপনার এই সেই যে সম্মানী যে মানি অর্থাৎ প্রাইজ মানি, যেটি আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলেছে যে আপনারা যখন চেম্বার করবেন তখন আপনাদের প্যাড, কলম, খাতা, তারপরে ভিজিটিং কার্ড, এমনকি ম্যাগনিফাইং গ্লাস কেনার জন্য কিছু অর্থ দিতে চায়। সেটিও কিন্তু এই একই সঙ্গে এই 5 জন উত্তীর্ণ ব্যক্তি পাবেন। ধন্যবাদ। রোল নাম্বার 4 পেয়েছেন দেবদাস কার্জি বাবু। রোল নাম্বার 5 সাধন চন্দ্র বণিক। সাধন চন্দ্র বণিক বাবু আছেন? অ্যাডভোকেট সাধন চন্দ্র বণিক। কই স্যার ওনার সাবজেক্ট দিয়ে দেন স্যার, ও হয়তো আছে। হ্যাঁ, তা আপনি একটু লিখে নেন তাহলে ওনার পক্ষ থেকে। স্যার বলেন। 27টি নক্ষত্রের বৈশিষ্ট্য কি এবং বৈশিষ্ট্যের ভিন্নতা কেন? 27টি নক্ষত্রের বৈশিষ্ট্য কি
এই বৈশিষ্ট্যের ভিন্নতা কেন? জি স্যার, ঠিক আছে। এবার নীরজকান্তি রায় স্যার আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, আপনার জন্য লিখুন, জ্যোতিষশাস্ত্রের সকল বিভাগের উৎপত্তি সহ একে অপরের সঙ্গে পারস্পরিক মিত্রতা আছে কি নেই তা বিশ্লেষণ করুন। প্রশ্ন বুঝতে যদি কষ্ট হয় আমি আবার বলি, আগে লিখুন, জ্যোতিষশাস্ত্রের সকল বিভাগের উৎপত্তি। সবাই প্রশ্নগুলো লিখে নিতে পারেন প্রয়োজনে। যে প্রশ্নগুলো ভাবছেন যে সহজ, কিন্তু এটি সহজে সবার জন্য লিখে নিতে পারেন, এটি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে আশা করি। জ্যোতিষশাস্ত্রের সকল বিভাগের উৎপত্তি সহ একে অপরের সঙ্গে পারস্পরিক মিত্রতা আছে কি নেই তা বিশ্লেষণ করুন। যেমন সনাতন জ্যোতিষের সঙ্গে হস্তরেখা, হস্তরেখা সনাতন জ্যোতিষের সঙ্গে বাস্তুশাস্ত্র, তারপরে হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি, তারপরে মান্ডেন জ্যোতিষ, সংখ্যা জ্যোতিষ, হোরা জ্যোতিষ, এমনকি সামুদ্রিক জ্যোতিষ। এগুলোর মধ্যে কোনো পার্থক্য বা মিত্রতা আছে কি নেই, একে অপরের সঙ্গে সম্পর্ক কি, এটি লিখবেন নীরজকান্তি রয় বাবু। রোল নাম্বার হচ্ছে 6। আবারও বলি প্রশ্নটা, জ্যোতিষশাস্ত্রের সকল বিভাগের উৎপত্তি সহ একে অপরের সঙ্গে পারস্পরিক মিত্রতা আছে কি নেই তা বিশ্লেষণ করতে হবে। ধন্যবাদ। এবার হচ্ছে টিটু দাস। টিটু দাস বাবু, ত্রিপুরা। স্যার আছি স্যার, বলেন। হ্যাঁ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক এবং শিক্ষার্থীদের কি ধরনের পরিকল্পনা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করবে? সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষক এবং শিক্ষার্থীদের কি ধরনের পরিকল্পনা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করবে, এর একটা গ্রাফ সাজাতে হবে। এটি কিন্তু থিসিস পেপার, সেটি 1000 শব্দের মধ্যে। ওকে স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। মানস রায়, ঠাকুরগাঁ। স্যার আছি স্যার। একজন জ্যোতিষ হিসেবে ভালো ফল, ভাগ্যফল প্রত্যাশীর উপর অর্পিত দায়িত্ব কি হওয়া উচিত? লিখুন। একজন জ্যোতিষ হিসাবে, আপনি জ্যোতিষ, ভাগ্যফল প্রত্যাশী অর্থাৎ যারা ভাগ্য জানতে আসছে তাদের উপর আপনার দায়িত্ব কি হওয়া উচিত? সবাই একটু ভিডিও অন করুন। এমন সময় সবাই ভিডিও অফ করে রেখেছেন। এটা আরেকবার বলেন। একজন জ্যোতিষ হিসাবে সবাইকে বলেছি প্রশ্ন লিখে নিন, নতুন পুরাতন অংশগ্রহণ করবেন না, কিন্তু প্রশ্ন লিখে নিয়ে ঘরে বসে গবেষণা করুন। আগামীতে যখন আপনারা প্রতিযোগিতায় নামবেন তখন কিন্তু এগুলো কাজে লাগবে, বা যাদের সময় আছে তারা এই প্রশ্নগুলো নিয়ে গবেষণা করবেন। এটা একটু ভেবে দেখুন যে কত গবেষণামূলক ফল এই প্রশ্ন। এটা যখন ভাববেন তখন বুঝতে পারবেন যে 1000 শব্দ কোন সাবজেক্টের উপরে লিখতে আপনাদের কোনো বাধা হবে এমন বিবেচনা করে এই প্রশ্ন দেওয়া হয়নি। তো হচ্ছে এবার যিনি লিখবেন মানস রায়। একজন জ্যোতিষ হিসাবে, হ্যাঁ, একজন জ্যোতিষ হিসাবে ভাগ্যফল প্রত্যাশীর উপর অর্পিত দায়িত্ব কি হওয়া উচিত? যদি আরেকটু সহজে বলি, আমি একজন জ্যোতিষ, জে.কে. দেব স্যার একজন জ্যোতিষ, নীরজকান্তি রায় জ্যোতিষ, ধরেন আপনারা সবাই কিন্তু পাশ করেছেন জ্যোতিষ। তো যারা ভাগ্য জানতে আসবে তাদের উপর আপনার দায়িত্ব কি, আপনাদের দায়িত্ব কি, তার উপর লিখতে হবে। দয়া করে ভিডিও অন করুন একটু। এটি হচ্ছে মানস রায় অর্থাৎ 8। তনুশ্রী হালদার, আমাদের সব থেকে লিটল পারসন, প্রণাম। আপনার জন্য খুব একটা ভালো টপিক আসছে। 12/11/2001
12/11/2001 সকাল 8টা, জন্মস্থান ঢাকা। 12/11/2001 সকাল 8টায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির দ্বাদশ ভাব বিচার সহ প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করতে হবে। ওকে স্যার, ঠিক আছে। 12/11/2001 সকাল 8টায় ঢাকায় জন্ম, তাহলে এই জাত ব্যক্তির 12 ভাব একেবারে লগ্ন থেকে দ্বাদশ ভাব বিচার এবং তার প্রতিকার পদ্ধতি বিশ্লেষণ করতে হবে। এইবার হচ্ছে জয়ন্ত কুমার দেব। জয়ন্ত কুমার দেব স্যার, আপনার জন্য হচ্ছে 9টি গ্রহের কারকতা কি? কারকতায় পার্থক্য হয় কিসের প্রভাবে? কারকতা সবাই জানেন, কিন্তু কারকতায় পার্থক্য হয় কিসের প্রভাবে? লিখেছেন? হ্যাঁ স্যার, লিখেছি। ধন্যবাদ। এইবার হচ্ছে সুভাষচন্দ্র রায়। সুভাষচন্দ্র রায় আছেন? স্যার সুভাষদা নেই, আপনি বলেন, আমি লিখে নিচ্ছি, ওনাকে বলে দেবো। না আমি কথা হয়েছে না। হ্যাঁ, আপনি লেখেন। কিশোরী মোহন বাবু একটু লিখে রাখেন, সহযোগিতা করবেন। বাহ, এনার তো করতলে গ্রহের ক্ষেত্রগত ফলাফল বিশ্লেষণ করুন। করতলে গ্রহের ক্ষেত্রগত ফলাফল বিশ্লেষণ করুন। স্যার আরেকবার বলুন। করতলে গ্রহের ক্ষেত্রগত ফলাফল বিশ্লেষণ করতে হবে। আজান হচ্ছে, আমরা একটু 2 মিনিট বিরতি নেব আজানের জন্য। দাদা, জয়ন্তদার কিসের কারকতার কথা বললেন যে এটা? করতলে গ্রহের ক্ষেত্রগত ফলাফল বিশ্লেষণ। না না, জয়ন্তদার কিসের কারকতার পার্থক্য এটা? ও 10 9টি গ্রহের কারকতা কি? কারকতায় পার্থক্য হয় কিসের প্রভাবে? পরের অংশটা হচ্ছে মূলত প্রশ্ন, যে কারকতায় পার্থক্য হয় কিসের প্রভাবে। আসলে জয়ন্ত বাবুর কাছে একটা উত্তম টপিকস পড়েছে গবেষণা করার মতো। যখন সুবেনিরে প্রকাশ হবে তখন বুঝতে পারবেন যে এটা কি টপিকস। এবার আসি, সুভাষচন্দ্র রায় তো পেয়েছেন। হৃদয় নন্দী, হৃদয়হরণ বাবু লিখুন। করতল, চৌকো, তারপরে শিল্পী, দার্শনিক ও মিশ্র হাতের পার্থক্য নির্ণয় করুন। চৌকো করতল, শিল্পী হাত, দার্শনিক হাত, মিশ্র হাতের পার্থক্য কেন? পার্থক্য লেখার পরে কেন পার্থক্য হচ্ছে সেই পার্থক্য কিন্তু বোঝাতে হবে। ধন্যবাদ স্যার। এইবার সুবীর মহন্ত। সুবীর মহন্ত, ইন্ডিয়া। সুবীর মহন্ত আছেন? আচ্ছা আছি। বাহ,
সুবীর মহন্ত বাবু, সবাই প্রশ্নটা লিখেন। আমি আশা করব এই প্রশ্নটার উত্তর যেন সবাই লেখেন, যদি সময় পান। মানে এই 7 দিনের ভিতর লিখতে হবে না, এর পরবর্তীতে লিখবেন এই প্রশ্নটা। যেমন জেকে দেব বাবুর যে প্রশ্নটা, ওটা সবাই লেখার চেষ্টা করবেন, লিখে রেখে দেবেন আপনারা, কিন্তু লেখার চেষ্টা করবেন। এটিও আমি আশা করব যে সবাই প্রচেষ্টা চালাবেন এই কলামটা লেখার জন্য। এটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সম্মেলন করলে সম্পাদকীয় কলামে কি লেখা উচিত? বলেন স্যার। সুবেনির আপনারা কেউ দেখেছেন আদৌ? সুবেনির কেমন হয় বলেন স্যার একবার। সুবেনির আমার এখানে নেই, আমি দেখাতে পারছি না। আচ্ছা, যাই হোক, পত্রিকার মতো হয় এটা। আমার একটা পত্রিকা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এইরকম হয় সুবেনির। তো এই একটি সুবেনির বের হলো, ধরেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি সম্মেলন করলো, সেই সম্মেলনে সম্পাদকীয় কলাম থাকবে এই সুবেনিরে, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে লেখাটা সম্পাদকীয় লেখা, সেই লেখাটি কি হওয়া উচিত, কি লেখা উচিত, এটি। স্যার আগে বলেন স্যার প্রশ্নটা স্যার পুরোপুরি। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে যদি কখনো সম্মেলন করে, সেই সম্মেলন করলে সম্পাদক যিনি হবেন, এই সুবেনির একটি সুবেনির বের হবে, তার সম্পাদক যিনি হবেন তিনি কিন্তু সম্পাদকীয় কলামটি লিখবেন। তো সম্পাদকীয় কলাম মানে আপনি কিন্তু এখনকার সময় সম্পাদক হয়ে গেছেন, তো এই সম্পাদকীয় কলামটি কি হবে সেটি আপনাকে লিখতে হবে। লেখা ভালো হলে ওই সুবেনিরে এমনও হতে পারে যে আপনি সম্পাদকীয় কলামটি আপনারটি ছাপা হয়ে গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে লেখা, এর উপরে আর কোনো লেখা কিন্তু নেই সুবেনিরের। দেখেন 13 হচ্ছে আজকে 13 তারিখে আমাদের প্রতিযোগিতা, সেটি হচ্ছে বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা। নতুনরা যোগদান করেছেন, একটু কষ্ট আপনাদের লাগছে, তবুও আমি বলবো আপনাদের গবেষণার জন্য এটি মাইল ফলক হয়ে থাকবে। আপনারা লিখে নিন, পরবর্তীতে এই প্রশ্ন তো আর গ্রুপে দেওয়া হবে না, আপনারা উপস্থিত আছেন তাই না, যারা আছেন তারা প্রশ্ন পাচ্ছেন, যাই হোক, বা সাবজেক্ট পাচ্ছেন। এবার হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী আছেন। প্রসেনজিৎ চক্রবর্তী, নমস্কার স্যার। হ্যাঁ আসছি স্যার। হ্যাঁ, আপনি লিখুন, মানব জীবনের জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা আছে কি নেই। এটাও প্রায় সম্পাদকীয়র কাছাকাছি একটি লেখা। মানব জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা যদি থেকে থাকে, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে 1000 শব্দের মধ্যে। মানব জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা আছে কিনা? হ্যাঁ। এবার হচ্ছে সুবল মালাকার। সুবল মালাকার বাবু আছেন? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, ধন্যবাদ। লিখুন, আপনার হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্জিকা কি? সবার কাছে পঞ্জিকা আছে, পঞ্জিকাকে আরেক নাম বলে পঞ্চাঙ্গ। তো পঞ্চাঙ্গ বা পঞ্জিকা কি? মানব জীবনে পঞ্জিকার গুরুত্ব ও ব্যবহার পদ্ধতি লিখতে হবে। পঞ্চাঙ্গ বা পঞ্জিকা কি? মানব জীবনে পঞ্জিকার গুরুত্ব ও ব্যবহার পদ্ধতি নিয়ে 1000 শব্দের মধ্যে এটিকে লিখতে হবে। 1000 ওয়ার্ড মনে না করেন, 1000 শব্দ। এবার হচ্ছে প্রসেনজিৎ পোদ্দার আছেন? হ্যাঁ, প্রসেনজিৎ পোদ্দার, আপনি লিখুন, মাঙ্গলিক দোষ কি? মাঙ্গলিক দোষ কি? মেষ, কর্কট ও ধনু লগ্নের মাঙ্গলিক দোষের ফলাফল বিশ্লেষণ করুন। মাঙ্গলিক দোষ কি? মেষ, কর্কট ও ধনু লগ্নের মাঙ্গলিক দোষের ফলাফল বিশ্লেষণ করুন।
আমাদের সুজন কুমার লিখবে রাশি অনুপাতে নামের আদ্যক্ষর সহ নামকরণের গুরুত্ব বিশ্লেষণ। সুজন কুমার পাল, রাশি অনুপাতে নামের আদ্যক্ষর সহ নামকরণের গুরুত্ব বিশ্লেষণ করবে। 18 না 17। প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা আছেন? প্রদীপ কুমার মন্ডল কই? হ্যাঁ গুরুজি আছি। হ্যাঁ লিখুন, সুসালো গাটালো চৌকো আঙ্গুলে লুকানো পৃথক পৃথক ভাগ্য বিশ্লেষণ করতে হবে। সুসালো আঙ্গুল, গাটালো আঙ্গুল, চৌকা আঙ্গুল, এই আঙ্গুলে যদি কোনো লুকানো ভাগ্য থেকে থাকে তাহলে পৃথক পৃথক ভাবে সেটি বিশ্লেষণ করতে হবে। গুরুজি কি সুসালো গাঠালো? চৌকো মানে চতুষ্কোণ, মানে চৌকো। আঙ্গুলে লুকানো পৃথক পৃথক ভাগ্য বিশ্লেষণ করুন। হিমাংশু কুমার মিত্র, সুসালো গাঠালো চৌকো।